একটা সময় আমরা বলতাম যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর সেই বাংলার আকাশ বাতাস প্রত্যেকটি বাঙালির মনে প্রাণের বাঁশি বাজাতো। সেই বাংলাদেশের পরিস্থিতি আজকে বদলে গেছে, সেই বাংলাদেশের ছবিটা পাল্টে গেছে। সেই বাংলাদেশ আজকে হুমকি দিচ্ছে ভারতকে পরমাণু যুদ্ধের, পরমাণু বোম নিক্ষেপ করবার হুমকি ভারতবর্ষের। আজকে সেদিকে আমাদের নজর থাকবে। আর অন্যদিকে এই প্রথম বাংলা টেলিভিশনে আওয়ামী লীগের তরফ থেকে মহিলা রিপ্রেজেন্টেটিভ আমার দিদির মতো মণি কর্মকার আজকে থাকবেন, আমি পরিচয় করে দেবো কিছুক্ষণের মধ্যে। যার উপরে মারাত্মক, যার পরিবারের উপর গতকাল আমরা প্যানেলে দেখিয়েছিলাম হাল্লা বলে, কি ভয়াবহ মারাত্মক হামলা তার পরিবারের উপর হয়েছে। প্রাণনাশ চেষ্টা করা হয়েছে, প্রাণনাশের গলা কেটে দেওয়া হয়েছে, হাতের আঙুল টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। সেই ছবি আমাদের কাছে আছে। যখন বাংলাদেশে এখানে উদ্ভূত পরিস্থিতি, ঠিক সেই সময় বাংলাদেশে মৌলবাদী সংগঠন, দুটি সংগঠনের লড়াই, তাতে 3 জনের প্রাণ গেল। আগামী দিনে বাংলাদেশ কার দখলে থাকবে? এবং এখন আমাদের কাছে এই মুহূর্তে খবর আসছে যে প্রথম আমরা সংবাদ মাধ্যমে করছিলাম 3 জন, এখন জানতে পারছি প্রায় 200 জন, দুটো ইসলামিক জঙ্গি গোষ্ঠীর মধ্যে আক্রমণ এবং একে অন্যের বিরুদ্ধে লড়াই, জমি দখলের লড়াই, এবং তার ফলে প্রায় 200 জনের নিহত হওয়ার খবর আসছে কিছুক্ষণ আগে। এই মুহূর্তে আপনাদেরকে একেবারে প্রথম আমরা শোনাবো এই যে পরমাণু যুদ্ধের হুমকি, প্রাক্তন সেনাকর্তা আলী আহমেদ কি বলছেন। আসুন একবার দ্রুত এই ওয়ালে দেখে নি, বিগ স্ক্রিনে দেখবো আলী আহমেদ কি বলছেন, শুনবো। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। ভারত আমাদেরকে গোলা বারুদ দিয়ে সাহায্য করেছে। এই সাহায্যের পিছনে তাদের একটা অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি? পাকিস্তানকে 2 টুকরা করা। এই অন্তর্বর্তী সরকার আর কতদিন? যেই সময়ে, যেই মুহূর্তে বাংলাদেশে এহেন উদ্ভূত পরিস্থিতিতে অশান্তি, এনার্কি ক্রমাগত ছড়াচ্ছে, ঠিক সেই মুহূর্তে কতক্ষণ থাকবে অন্তর্বর্তীকালীন সরকার? আর এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেই কি হবে ভারতের যুদ্ধ? আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, কিন্তু যুদ্ধের কি বাতাবরণ তৈরি হচ্ছে? যুদ্ধ না হলে কি বাংলাদেশ থামবে না? পাকিস্তান যেরকম ভারতের কাছে একটি সমস্যার বিষয়, অর্থনীতির দিক থেকে নয়, প্রোগ্রেসের দিক থেকে নয়, কম্পিটিশনের দিক থেকে নয়, পাকিস্তান ক্রমাগত জঙ্গি আক্রমণে ভারতের উত্তর পশ্চিম সীমান্তকে নাস্তানাবুদ করেছে। আজকে পাকিস্তান একটা হেডেক। সেই পাকিস্তানকে সমর্থন করছে বাংলাদেশের এক অংশের মানুষ। তারা বলছেন মুক্তিযুদ্ধ ভুয়ো। ইন্ডিয়া মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে মেলাইন করবার চেষ্টা করেছে, দখল করবার চেষ্টা করেছে, ষড়যন্ত্র করেছে ভারতবর্ষ বাংলাদেশের সঙ্গে। আর শেখ হাসিনা ভারতবর্ষের এজেন্ট। সেই শেখ হাসিনা ডাক দিচ্ছেন, বলছেন বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে। সেটা প্রধানকে বলছেন আপনি সাহায্য করবেন না ইউনুসকে। বিশেষ বার্তা এই জাস্ট 2 দিন আগে বিজয় দিবসের দিন আমরা শুনিয়েছি আপনাদেরকে। শেখ হাসিনার বার্তা একদিকে, ভারতের অবস্থান কি হবে? যুদ্ধই কি হবে সলিউশন? প্রতিদিন প্রতি মুহূর্তে ক্যালকাটা নিউজে আমরা, আমার কলিগরা সবাই বলছে যে যুদ্ধের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। আজও এই কলকাতা বিমানবন্দরের পাশে, আমি আবারও একবার রিপিট করি, এহেন অজানা আওয়াজ পাওয়া গিয়েছে যেটা আগে আমরা কখনো পাইনি, আগে আমরা কখনো শুনিনি। তাহলে কি যুদ্ধের মহড়া চালাচ্ছে ভারতের তরফ থেকেও? ভারতের তরফ থেকে বাংলাদেশের বিমান ঘাঁটিগুলো, টাঙ্গাইল, যশোর, এইসব জায়গায় কি স্ক্রুটিনি করা হচ্ছে? তার ছবি তুলে রাখা হচ্ছে, জিও ট্যাগ ম্যাপিং করা হচ্ছে, যার ফলে আক্রমণ করতে সুবিধা হয়। আক্রমণ না করলে কি থামবে না ভারতবর্ষ? কূটনৈতিক চাল যদি মিথ্যা হয়, যদি স্বরাষ্ট্র মন্ত্রকের চেষ্টা মিথ্যা হয়, যদি বিদেশ মন্ত্রকের চেষ্টা ব্যর্থ হয়, তবে কি অ্যাটাকের পথে যাবে ভারত? সরাসরি যুদ্ধ না সার্জিক্যাল স্ট্রাইক? হাসিনা হচ্ছে ভারতের রিপ্রেজেন্টেটিভ, দূত, ভারতের দালাল, অনেকেই কথা বলছে। সার্জিস আলম কি বলছে একবার শোনাই আপনাদের, শুনুন। বাংলাদেশ পুলিশকে খুনি হাসিনা বিগত 16 বছরে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে টিস্যুর মতো ব্যবহার করেছিল। খুনি হাসিনা কিংবা তার দোসর কিংবা ভারতের কোনো দালাল কিংবা কোনো এজেন্ট যদি আপনাদেরকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের কাছে আসার, বাংলাদেশের মানুষকে আপনাদের মুখোমুখি করার বিন্দুমাত্র চেষ্টা করে, আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে বলে দিতে চাই, আহ্বান করতে চাই, এই চেষ্টা যেন সকলেই আমরা একসাথে প্রতিরোধ করি।
আপনারা যেন আপনাদের জায়গা থেকে এমন কোন চেষ্টা বাংলার মাটিতে সফল হতে না দেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে। ভারতকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মানের, যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমতার। কিন্তু ওই ভারত বিগত 16 বছরে দেশের সাথে দলের যে সম্পর্ক করেছিল, ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্ক যদি আগামীতে তারা স্বপ্ন দেখে, সেই সম্পর্ক এই বাংলাদেশে আর কোনোদিন সফল হবে না। এই জঙ্গি সংগঠনগুলো তাহলে কি চাইছে আগামী দিনে? কিছুই চাইছে না, এই যে আমি একটু ওরা অশান্তি চাইছে। আমি গতকালকে আমি প্রদীপ্তকে বলবো যে গতকাল আমরা আরেকজন মুসলিম নেতার বক্তব্য শুনছিলাম গতকাল, তো তার বক্তব্য যদি একবার শোনানো যায়, তিনি কি বলছেন, এমএল হক তিনি কি বলেছেন একবার শোনাই আপনাদের, শুনুন। ইন্ডিয়ার এরা প্রতি মুহূর্তে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমরা বলতেছি এটা কূটনীতি দিয়ে থামাবো। কিচ্ছু লাগবে না, চুপ করে বসে থাকেন। পাকিস্তানের সাথে আপনি সুসম্পর্ক স্থাপন করেন, কেউ চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়। পাকিস্তানের সাথে সুসম্পর্ক করলে আমাদের লস নাই, লাভ ছাড়া। তুরস্কের সাথে সুসম্পর্ক করেন, চায়নার সাথে সুসম্পর্ক করেন। ইন্ডিয়া দাদা 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 কইরা তখন আমাদেরকে বলতে থাকবে, দাদা বলবে না, ভাই ভাই, তখন ভাই ভাই বলে আমাদের পায়ে পায়ে। ভারত বিরোধী যে স্লোগানগুলো চলছে বা যে ধরনের এজেন্ডা তৈরি করা হচ্ছে, যে যেন তেন প্রকারানো ভারতকে সাপ্রেস করো, ভারতকে মারো, কারণ ভারত বাংলাদেশকে মেলাইন করেছে দীর্ঘদিন ধরে। এর কারণটা কি? এর পিছনে কি রহস্য আছে? অনেকগুলো কারণ রয়েছে। দেখুন, বাংলাদেশের সৃষ্টির পর থেকে যদি দেখি, দুটো ট্রেন্ড রয়েছে ডিফারেন্ট। একটা হচ্ছে প্রো ইন্ডিয়ান, একটা সেকুলার ফোর্স, আর একটা হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান, যেটা মুজিব হত্যার সাথে যারা জড়িত ছিল। আচ্ছা, পরবর্তীকালে মেজর জিয়াউর রহমান এসছেন, তার একটা দল গঠিত হয়েছে। পরবর্তীতে এরশাদ যখন এসছেন 1988 সালের পর থেকে একটা র্যাডিক্যালাইজেশনের ব্যাপারটা, ইসলাম শব্দটি যে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে ইসলামিক রাষ্ট্রের একটা ভাবধারা প্রকাশ করা হয়, তারপরেও কিন্তু এতটা উগ্র ছিল না। ইভেন কি বিএনপি 1991 থেকে 96 সাল পর্যন্ত যে মানে সময়কাল, সেটাও খুব ভালোই ছিল, ডেমোক্রেসি ইনস্টলড হয়েছিল, প্রশংসা করতেই হবে। যেটা অ্যালার্মিং হলো 2001 থেকে 2006 জামাত এবং বিএনপির জোট, সেটা কিন্তু একটা ডার্কেস্ট পিরিয়ড ছিল। কিন্তু আগের বিএনপি কিন্তু ভালো শাসন করেছে, আমি বারবার বলছি। ওই সময় থেকে যে উত্থান হলো অফিসিয়ালি, তো বিএনপির সাথে জামাতের যে মতবাদিক যে কনভার্জেন্স, তার ভিত্তিতে কিন্তু অনেক কি বলবো অ্যান্টি ইন্ডিয়ান কাজকর্ম তো হয়েছেই। আমি সংখ্যালঘু শুধু বলবো না, যারা মানে তখনকার সময় বিরোধী হয়ে গেছিল তাদের উপর অত্যাচার করা হয়েছে। এবং অনেক সেই সময় বাংলাদেশ অন্যতম বিপজ্জনক হয়েছিল জার্নালিস্টদের পক্ষে সেই সময়টা। পরবর্তীকালে এটা ঠিক, যখন শেখ হাসিনা ক্ষমতা ছিলেন, তিনি শেষ দুটো ইলেকশন করতে দেননি ঠিকঠাক, বিরোধীদের স্পেস দেন, অনেক বিরোধী নেতারা জেলে ছিলেন। এখন যেহেতু জামাতকে ব্যান করার প্রচেষ্টা চলছিল এবং অনেক নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল, তারা কিন্তু শেষ হয়ে যায়নি, তাদের একটা তলে তলে নেটওয়ার্ক হয়েছিল এবং একটা প্রতিহিংসা ছিল দুটো, যে যেহেতু এই হাসিনার ভারত ঘনিষ্ঠতা এবং হাসিনা যেহেতু বাংলাদেশ, মানে দেখুন বাংলাদেশে কিন্তু অনেক জঙ্গি ছিল, ভারত এবং বাংলাদেশ মিলে তারা কিন্তু যৌথভাবে অ্যান্টি টেররিস্ট অ্যাক্টিভিটিস করে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে। এবং উত্তর পূর্ব ভারতের যে জঙ্গি অরবিন্দ রাজকুয়াকে ট্রিটি অফ এক্সট্রাডিশনের মাধ্যমে হ্যান্ড ওভার করেছে ইন্ডিয়ার কাছে, এটা খুব দায়বদ্ধ ছিল হাসিনা সরকার। কিন্তু ওই তার আগে বিভিন্ন উত্তর পূর্ব ভারতের জঙ্গির আশ্রয় পেয়েছিল বাংলাদেশে, পরেশ বড়ুয়া থেকে শুরু করে অনেকে। তো এই ফোর্সটা কী চাইছিল, যে ভারতের কে মানে বরাবরই যারা প্রো পাকিস্তানি ফোর্সটা, তারা সবসময় অ্যান্টি মনে করছে। তাদের মনে হয় যে যতদিন হাসিনা থাকবে ততদিন পর্যন্ত প্রো ইন্ডিয়ান পলিসি গ্রহণ করবে, এতে করে বাংলাদেশের সাধারণ জনগণের যে স্পিরিটটা, সেটা হয়তো সেটা বুঝতে পারছে মানে সাধারণ বাংলাদেশের স্পিরিট মধ্যে ইসলামিক স্পিরিট। কিন্তু জামাত ইসলাম কিন্তু বাংলাদেশের পার্লামেন্টে কখনো বেশি সিট পায়নি অফিসিয়ালি, কিন্তু এরা খুব অ্যাক্টিভ বলে যে কজন সদস্য তারা হয় মরবো বা মারবো, ফলে তাদের খুব ভিজিবল। ফলে এই ফোর্সটা কি করলো, যখন মানে হাসিনা স্পেস দিচ্ছে না, তখন মনে করতে থাকে যে ভারতের নিঃসন্দেহে একটা সমর্থন রয়েছে বলে হাসিনা ক্ষমতায় আসছে। আচ্ছা, ইতিহাসটা কি তাহলে সেই মুক্তিযুদ্ধের থেকে শুরু তার আগে থেকে, যেহেতু ভারতের মানে মুজিবের সঙ্গে ইন্দিরা গান্ধীর সম্পর্ক, সেখান থেকেই ভারত বিদ্বেষ শুরু, এবং সেই স্পষ্ট বিভাজনটি বাংলাদেশে কখনো বিলীন হয়নি। আচ্ছা, মানে প্রো ইন্ডিয়ান, অ্যান্টি ইন্ডিয়ান। এবং এই যখন কোটা বিরোধী আন্দোলন আমরা দেখতে পেয়েছি, তখন দেখবেন
তখন প্রাথমিকভাবে মনে হয়েছিল সত্যি কোটা বিরোধী আন্দোলন, কিন্তু সেই আন্দোলনের মাঝপথ আমরা দেখতে পেয়েছি কিছু কিছু জামাত নেতৃবর্গ স্লোগান দিয়েছেন, ভারত যাদের মামাবাড়ি বাংলা ছাড়া তাড়াতাড়ি। তো ভারত বিদ্বেষিতা কোথা থেকে আসে সেখানে? সেটা একটা নিজস্ব আন্দোলন, নিজস্ব দেশের কোনো প্রোটেস্ট মুভমেন্ট হতেই পারে। তার মানে অ্যান্টি ইন্ডিয়ান স্লোগানটা কেন আসবে সেখানে? তাহলে বোঝাই যাচ্ছে ভারতকে কি চোখে দেখতো তারা, বা মানে এখনো দেখে যাই হোক না কেন ভারতকে অ্যাটাক করে। আরেকটি কারণ হচ্ছে হাসিনাকে ব্লেম করা হয় যেহেতু একদম তিস্তা জলবন্টন চুক্তি, সেটা তো কেন্দ্র রাজ্যের ইয়ে ধরে, যদিও বিদেশ নীতি কেন্দ্রীয় সরকারের উপর, কিন্তু এই সমস্ত রাজ্য যাদের সাথে অন্য রাষ্ট্রের মানে বর্ডার থাকে সেখানে রাজ্যের অনুমতি ছাড়া করা যায় না। তো বাংলাদেশে শেখ হাসিনা যখন ছিলেন তখন বিরোধীরা বা হাসিনা বিরোধীরা বলতে এটা চাইতেন যে দেখো তুমি ভারতের সাথে সখ্যতা করছো কিন্তু এটা ভারত তোমার আমাদের পানি দিতে পারছো না, কিন্তু শেখ হাসিনারও কিছু করার ছিল না, আমাদের কেন্দ্রীয় সরকারের কিছু করার ছিল না, আবার রাজ্যের স্বার্থটা তো রাজ্য দেখবেই। মুহূর্তে আপনাদেরকে দেখাবো AK-47 নিয়ে যশোরে জেশন, আমাদের গায়ে ছবি এসছে কিছুক্ষণ আগে বাংলাদেশ থেকে সরাসরি বিশেষ সূত্র মারফত ছবি এসছে, একবার দেখাই। দেখুন রামনগর, রাজারহাট, যশোর। দাদা দেখুন আমার সঙ্গে মনিরুল ইসলাম রবি। والمؤمن باسم والأسلحة النواة نهارهم وبها تخرجوا مقاعد قتال وبها تخرجوا مقاعد قتال عدو الله وبها যশোর تخرجوا জামিয়া ইসলামিয়া, যশোর জামিয়া ইসলামিয়া, রামনগর, রাজারহাট, যশোর।